আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আজকে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন। হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই। সেই সাথে রেডিও ফুর্তির সকল লিসেনারদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আমি শুরুতে একটু বলতেই চাই যে আপনি অনেক দূর থেকে আসেন, এখন ঢাকায় থাকা সচরাচর আপনার হয় না। আপনি দূর থেকে আসেন এবং অনেক কষ্ট করে আপনাকে আসতে হয়, অনেক কষ্ট করে আপনাকে ফিরতে হয়। তারপরেও এটা ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। আপনি যে আসেন এজন্য আপনাকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের পক্ষ থেকে সকলের অনুমতি না নিয়েই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে রাসেল ভাই, আসলে মানে লিসেনারদের ভালোবাসার কারণেই আসা। ওনাদের যদি ভালোবাসা না থাকতো আসলে এত দূর থেকে কষ্ট করে হয়তো আসা হতো না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা জানাতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর এবং সেই সাথে সকল লিসেনারদের প্রতি, যাদের ভালোবাসাই আসলে আমাদেরকে এখানে নিয়ে আসে। এর জন্য আসলে কষ্ট ওরকম কিছুই মনে হয় না। আর সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আমাদের রাজবাড়ী ভৌত টিমের সকল সদস্য এবং আমার স্টুডেন্ট যারা শুনছে এবং মানে আমার যত বন্ধু বান্ধব, তাদের সকলের সহযোগিতা এবং ওরা সবাই আমাকে ঘটনা সংগ্রহ করে দেয়। তা না হলে আমার আসলে একার কোনো কৃতিত্ব নাই, এদের সকলের সহযোগিতাই আমি আসলে বলতে পারি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। যে দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যে উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কাল বৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। রাসেল ভাই
যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ি জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল, এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়েও অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ধরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন, এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল,
টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই, ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসূল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে।
তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি, তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপর ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা
ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো ভাই, আমার যে দ্বিতীয় যেটা আমি শেয়ার করব সেটাও আব্বুর সাথেই ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। জি, বাট এটা আব্বু নিজে এক্সপিরিয়েন্স করেছেন এবং আমাদের বলেছেন। তো গ্রামের যে বাজার আমাদের, জি, গ্রামের বাজার থেকে বাজারঘাট বা ঔষধের দোকান এগুলো বন্ধ করে শেষ করে আসার পথে আমার নানু বাড়ি পড়ে। জি, ইনফ্যাক্ট আমার আম্মু আমাদের মানে বংশেরই আর কি, মানে একই বংশের সম্পর্কে আমার বাবা মা কাজিন হন ওরা। জি, তো একই গ্রামেই আমার নানার বাড়ি। তো আব্বু আসার পথে ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি যেহেতু যাচ্ছি তাহলে একটু আমার শাশুড়ি মাকে দেখে যাই। আমার খালাম্মাও আছে একজন, জি, যিনি আমাদের নানুর সাথেই থাকেন, একটু খোঁজ খবর নিয়ে যাই, যেহেতু আমার নানা মারা গিয়েছেন 77-এ। তো আব্বা ছেলের মতোই ছিলেন অনেকটা। জি। তো আব্বা যখন নানুদের বাড়িতে ঢুকবেন, তো ঢুকে গিয়েছেন, এই সময় দেখতে পেলেন যে আমাদের সময়কার নানুরা তো এমনিতেই লম্বা ঘুমটা দিতেন, ইউজুয়ালি গ্রামের মহিলারা এখনো দেন। তো আব্বা দেখতে পেলেন যে স্পষ্টভাবেই যে ওনার শাশুড়ি মানে আমার নানু বদনা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছেন। আচ্ছা। তো বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, এই অবস্থায় তার কথা বলার দরকার নেই। তো আব্বু সরাসরি নানুদের ঘরে চলে আসেন। জি। তো ঘরে এসে উনি প্রথমেই একটু অবাক হন, যেটা দেখেন যে আমার নানু তো হাম্মানদিস্তায় পান প্রসেস করছেন, মানে উনি পান ছেদছেন, যে উনি পান খাবেন আর কি। তো তখন আব্বু আমার খালামণি যিনি, তাকে বললেন যে মমতা, একটা জিনিস আমি বলি, এটা তুই আবার অন্যভাবে নিস না। আম্মা কি এখনই বাথরুমে গিয়েছিল নাকি? বলে যে না, মা তো অনেক সময় ধরে বাথরুমে যায় নাই, মা তো এইখানে খেলো, এখন যে আপনার সামনে তো পান প্রসেস করছে হাম্মানদিস্তায়, আপনি তো দেখতেই পাচ্ছেন। পরে খালামণি বলছে যে কেন দুলা ভাই, আপনি কি দেখছেন? বলে যে না, আমি তো, আমার চোখেও কোনো সমস্যা নেই, কোনো মানসিক সমস্যাও নেই, আমি তো আম্মুকে, আমার শাশুড়িকে দেখলাম যে বাথরুমের দিকে যাচ্ছেন। পরে খালা বলছে না, এটা তো হতেই পারে না, কারণ মা তো আমার সামনেই বসা, আমি তো খাবার দাবার রেডি করে দিলাম, পান সুপারি বা জর্দা যা যা খায় এগুলা এগিয়ে দিলাম, উনি তো নিজেই নিজের মতো করে হাম্মানদিস্তায় প্রসেস করে সেটা উনি খাচ্ছেন, এটা তো আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো এইটা একটা বিষয় যেটা ব্যাখ্যা আব্বু কোনোদিনই পান নাই। আর কিছুদিন আগে রাসেল ভাই, আমি নানুদের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। জি। তো ওখানে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সামওয়ান কমিট সুইসাইড। আচ্ছা। ফাঁসি দিয়েই মারা গিয়েছে, ওনাদের একদম চৌহদ্দির মধ্যেই আর কি। জি। তো আমি তো খালাদের সাথে খুব দুষ্টামি করি যে, খালা তোমরা কিছু দেখো না? কয় তুমি কি বলতে চাও? আচ্ছা। আমি বললাম না, আমরা যতটুকু ছোটকাল থেকে তো তোমরাই বলছো যে অতৃপ্ত আত্মা যেগুলো, এগুলো তো সৃষ্টিকর্তা কখনো ফেরত নেন না, এগুলো তো ইহজগতে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অতৃপ্ত হয়ে হন্যে হয়ে এই চতুর্দিকে একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যেই থাকে। জি। দেখতে চাও? আমি বললাম না, দেখার মতো হয়তো শক্তি বা সাহস কোনোটাই আমার নাই। জি। পরে আমাকে বললো যে তুমি যদি দেখতে চাও, তুমি আজকে রাতে তাহলে আমাদের বাড়িতে থেকে আজকেও দেখতে পারবা। আমি বললাম কেন, এটা কি তোমরা এরকম জিনিস কি ডেইলি দেখো? কয় হ্যাঁ, আমরা তো ডেইলি দেখি। যে কিরকম? মানে একটা আব্বু যেটাকে দেখেছিলেন ওই আমার নানির প্রতিমূর্তি রূপে,
আসলে এই মহিলাটা এখনো প্রতি রাতেই ওই ভিটায় দেখা যায়, মানে এই বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় জি ওনাকে প্রতিদিনই দেখা যায়। আমার যে খালু আছেন ওখানে, উনিও আমাকে বললেন যে হ্যাঁ, এটা তো আমি প্রতিদিনই দেখি। আমি বললাম, খালু যান, আপনি ভয় পান না? বলে যে না, আমি তো কোন তরিকার লোক তুমি জানোই, আমি তো এগুলো ভয় পাই না। জি তো খালা বলে যে গত রাতেও তো ওখানে বদনা নিয়ে বসেছিল, গত রাতেও ওই বুড়ি তো বদনা নিয়ে এখানে বসেছিল, অথচ এই বাড়িতে তো বৃদ্ধা মহিলা নেই, অনেক দিন হয়ে গেছে, সেটা আমি নিজেই জানি। বলে তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের এখানে থাকো, তুমি রাতে জানলা খুলে দেখতে পারবা, ওই যে ওই জায়গায় বসে থাকে। খালা বললো যে টর্চ ধরো, আমি টর্চ ধরলাম একটা নির্দিষ্ট দিকে, বললো যে ওই জায়গায় বসে থাকে। তো আমি বললাম, তোমাদের কোনো ভয় ভীতি বা ক্ষতি? কয় না, এটা তো আসলে বহুদিন ধরেই আছে। জি তো এটা এই বুড়ি মহিলা কে বা কি, সেই অতৃপ্ত আত্মা কিনা, বা কিসের মানুষে, কিসের আশায় বা কি জন্য ঘুরে বেড়ায়, সেটা রাসেল ভাই অজ্ঞাত এবং ব্যাখ্যাতীত। আচ্ছা ওকে, যেটার ব্যাখ্যা কেউ পায়নি, ওই বাড়িরও কেউ পায়নি। জি আমার আব্বা তো বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, জি উনি এগুলো ইনফ্যাক্ট বিশ্বাসও করতেন না। জি বাট এই দুইটা ঘটনার পর থেকে বলেছিলেন যে হ্যাঁ, যে কোরআন শরীফের জিন যেটা আছে এটা দুষ্টগুলোও হতে পারে, বাট কিছু আছে আমাদের সেন্সের বাইরে, আমাদের বোঝার বাইরে, দেখার বাইরে, জি হয়তো অনেক কিছু আছে। ওকে, তো এই আর কি। রাসেল ভাই সময় পেলে আরো গল্প আছে, শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনায় যায় তাহলে। জি আমার মূলত দুটো ঘটনা, জি। একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আরেকটা আমার বাসা নিয়ে, জি সেটা আমার স্ত্রীর ঘটনা। আচ্ছা, প্রথমে আমার ঘটনা দিয়ে শুরু করি। আপনার যেটা ইচ্ছা, কোনো আচ্ছা, সমস্যা নেই। okay. তো আমি যখন ক্লাস 5 বা 6 এ পড়ি, এটা 97 98 হয়তো, ওই সময়কার ঘটনা। জি তো ওই সময় আমি থাকতাম ইস্কাটনের দিলু রোডে। আচ্ছা দিলু রোডে থাকতাম এবং আমরা 3 তলায় থাকতাম, এবং আমার যে ঘরটা ছিল, আমার রুমটা বেশ আয়তনে বেশ বড় ছিল। এত বড় ছিল যে আমি ছোটবেলা তো আমি আমার ছোট বোনকে নিয়ে ক্রিকেট খেলতাম রুমের ভিতরে। আচ্ছা তো প্রতিদিনই ক্রিকেট খেলতাম। বিকালবেলা একদিন খেলা শুরু করলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জি তো আমার রুমের সাথে একটা বারান্দা ছিল, বেশ লম্বা বারান্দা। ওই বারান্দায় আবার পাশের বাসার কোন একটা গাছ এসে বারান্দার ভেদ করতো আর কি, জি। পাতা ঢুকে যেত। তো একদিন ক্রিকেট খেলছি আমার ছোট বোনের সাথে, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিল। আমার বারান্দার দরজা লাগানো ছিল। জি তো এক পর্যায়ে আজানের পরে একটা ঘটনা ঘটলো, যেটা খুব ক্লিশেড, এটা খুব কমন ঘটনা, কিন্তু আমার সাথে আচ্ছা। ঘটেছে। সেটা হচ্ছে আমি বারান্দার দরজায় নক শুনলাম। জি নক মানে 3টা নক। ওই 3টা নকের ঘটনা অনেক শুনি, আমার ক্ষেত্রেও 3টা নকই হয়েছে ঠিক জি। এভাবে। আমি জানি না শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা, বাট হ্যাঁ শুনতে পাচ্ছেন। এরকম 3টা নক হয়েছে। আচ্ছা তো ওই সময় আমার বাসায় আমার এক খালাতো বোন থাকতেন, আমার থেকে বয়সে বড়। তো আমি ধারণা করেছিলাম যে উনি হয়তো বিকালে বারান্দায় ছিলেন, তো উনি এখন সন্ধ্যা হয়ে গেছে, বারান্দা থেকে রুমের ভেতর ঢুকবেন। জি তো উনি হয়তো এই জন্য আটকা পড়েছেন, বারান্দার দরজা যেহেতু লাগানো। তো উনি নক করছে যাতে আমি দরজাটা খুলে দিই। তো আমি মজা পেয়ে গেলাম যে আমার খালাতো বোনকে বারান্দায় আটকে ফেলেছি, ঢুকতে দেবো না ভিতরে। তো আমি বাইরের থেকে বললাম, আমার খালাতো বোনের নাম কান্তা, আমি বাইরের থেকে বললাম, কান্তাবু আপনাকে ঢুকতে দেবো না, আপনি থাকেন, আমি মজা করছি। আচ্ছা তো আমি তখন ক্লাস 5 6 পড়ি। তো কিছুক্ষণ পর আবার নক, ঠিক এভাবে 3টা নক। তো আমি আরো মজা পেলাম। তখন আমি করলাম কি, মজার ছলে আমি গিয়ে আমি উল্টা নক করলাম দরজায়, হুম এবং আমি ঠিক এভাবে নক করলাম। আমি নক করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আবার 3টা নক, রিপ্লাই, অ্যাজ ইফ রেসপন্ড করছে। আচ্ছা সো আমি 3টা নক করলাম আর সঙ্গে সঙ্গে 3টা নক। এটা করার পর আমি কিছুক্ষণ আবার মজা নিলাম যে আপনাকে ভেতরে ঢুকতে দিব না। পরে আমি আবার গিয়ে নক করলাম, এবং আমার নক করার সঙ্গে সঙ্গে রিপ্লাই, 3টা নক। আচ্ছা তো একটা পর্যায়ে গিয়ে আমি ভাবলাম যে আমার বড় বয়সে ওনাকে এরকম আটকে রাখবো না, তো খুলে দিলাম দরজা, এবং স্বাভাবিকভাবে দরজার ওপারে কেউ ছিল না। এবং এটা আপনার সাথে একদম মানে আপনার সামনাসামনি আপনার নিজের দেখা একটা ঘটনা, এবং এটা আশ্চর্যজনক। I have experienced it myself, এবং সেটাই। this is probably the only experience that I have come across. আমার নিজের
একটা এক্সপিরিয়েন্স করার ঘটনা এবং খুবই ক্লিশে ঘটনা। আমি অনেক ভূতের গল্প শুনেছি, আমি ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতাম যে নকিং এর বিষয়টা জি আর 3টা নকের বিষয়টা। এক্ষেত্রে আমার ক্ষেত্রে তাই ঘটেছে, 3টা নক ঘটেছে এবং পরে আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি পরে আমার বাবাকে বললাম, উনি বললেন যে বাতাস, এয়ার প্রেশার, উনি ওনার মতো করে বুঝ দিচ্ছেন, কিন্তু আমি জানি আমি কি এক্সপিরিয়েন্স করেছি এবং দিস ওয়াজ আ ভেরি ক্লিয়ার ডিস্টিংক্ট নকিং সাউন্ড। তো ওইটা হচ্ছে আমার প্রথম ঘটনা, আমি বেশ ভয় পেয়েছিলাম সেবার। আচ্ছা, এখন আমি আমার দ্বিতীয় ঘটনা যদি আপনার যাই, হ্যাঁ আমরা সেই বড় ঘটনাটার জন্য ওয়েট করছি, আমরা শুনি আপনার সেই ঘটনা। দ্বিতীয় ঘটনাটা মূলত আমার আগের বাসা নিয়ে। আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি, আমি গুলশান একেই ছিলাম, এখনো গুলশান একে আছি, রাস্তা পরিবর্তন করেছি। আচ্ছা, তো নতুন বাসায় উঠেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো আগের বাসায় আমি 3-4 বছর ছিলাম। তো 3-4 বছরই একটা ঘটনা খুব ডিস্টার্ব করেছে আমার ফ্যামিলিকে। তো আমি যে বাসায় ছিলাম সেটা হচ্ছে আয়তনে বেশ বড়, আমরা 3 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ আর একজন হেল্প মেড, কাজের হেল্প করতো সে। তো 3 জনের জন্য আমরা 2600 স্কোয়ার ফিটের মতো একটা বিশাল বাসায় ছিলাম। ইট ওয়াজ হিউজ হাউস ফর 3 পিপল এবং আমাদের ফার্নিচার খুব কম ছিল, মিনিমালিস্টিক একটা ফার্নিচার কম ছিল, সব ফাঁকা থাকতো বাসা মোটামুটি সবসময়। তো শুরু হয় প্রথম দিককার ঘটনায়, আমার ওয়াইফ একদিন দেখলো ও কিচেনে, আর আমার মেইন ডোর যেটা, আমার মেইন ডোরটা দিয়ে ঢুকলে সোজা বাসার অপর প্রান্ত হচ্ছে আমার স্টাডি রুম। তো আমার ওয়াইফ কিচেন থেকে দেখলো যে আমি মেইন ডোর থেকে ঢুকে আমার স্টাডির দিকে যাচ্ছি, তবে আমি হেঁটে যাচ্ছি না, আমি গ্লাইড করে যাচ্ছি। গ্লাইডকে বাংলায় হয়তো ভেসে যাওয়া বলে, হ্যাঁ ভেসে যাওয়া বলে। তবে মানে আমি এমন না যে শূন্যে ভেসে যাচ্ছি, মানে আমার মুভমেন্টটা এরকম যে আমি গ্লাইড করে ফ্লোট করে চলে যাচ্ছে আমার স্টাডি রুমের দিকে। এবং ও দেখলো যে আমি, যদিও আমি আমার মতো দেখতে, কিন্তু ওপেসিটিটা কম, মানে আমি মানে একটু ট্রান্সপারেন্ট, কিন্তু পুরো ট্রান্সপারেন্টও না। মানে আমার ব্যাপারে কিছু একটা মানে সামথিং ডিফারেন্ট অ্যাবাউট মি, সামথিং একটু অদ্ভুত কিছু একটা। তো আমাকেই দেখলো, পরে আমাকে, ও জানে তো আমি তখন বাসায় নাই, আমি তখন আমার চেম্বারে বা অফিসে যেখানে থাকি। ও আমাকে ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম যে আমি তো অমুক জায়গায়। ও তখন ভয় পেয়ে গেল। দিস ওয়াজ হার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও প্রথম এটা দেখলো, আমাকে দেখলো, এবং এরপর থেকে ও প্রায়ই আমাকে ওই বাসায় দেখতো এইভাবে, এবং একই মুভমেন্টে দেখতো যে আমি মেইন ডোর থেকে আমার স্টাডি রুমে যাচ্ছি। আচ্ছা, এটা খুবই রেগুলারলিও দেখতো। একটা পর্যায়ে ও প্রথম অনেক ভয় পেত, একটা পর্যায়ে আমার মনে হয় ও এটা মেনে নিয়েছিল যে এটা দেখবেই সে, পরের ভয়টা আস্তে আস্তে চলে যায়, একটা মেনে নিয়েছিল। তারপরে ও আমার ইমেজের পাশাপাশি আরেকটা ইমেজ দেখা শুরু করলো, সেটা হচ্ছে একটা কালো ভেরি ডার্ক অবজেক্ট, কালো বস্তু। এটাও আমি শুনেছি অনেক কমন, কালো বস্তু দেখে অনেকে। তো ও কিন্তু ভূতের গল্প টল্প শুনেও না, দেখেও না, পড়েও না। তো ওর কাছ থেকে আমি জানতে চাই যে তুমি কিরকম বস্তু দেখলা, কি মানে কালো বলতে কিরকম। সো ও যেটা ডিফাইন করলো এক্স্যাক্টলি যেটা অনেকেই দেখে, সেটা হচ্ছে হলো গিয়ে ফর্মটা বলা যায় না, এটাকে স্কোয়ার, সার্কেল, ফর্ম বলা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে এখানে কালো কিছু একটা আছে। তো ও এরকম দেখতো যে এই কালো বস্তুটাও এক জায়গা থেকে এক জায়গায় গ্লাইড করে যাচ্ছে। আচ্ছা, তো একদিন ওর একটা স্টাডি আছে ওই বাসায়, ও ছিল ওখানে, ওই স্টাডির ঠিক বাইরেই একটা কমন ওয়াশরুম ছিল। তো রাত 1-1:30টার দিকে ওর স্টাডিতে ছিল, আমি তখন আমার রুমে ছিলাম বসে। ও তখন দেখলো যে ওই বাইরে যে কমন ওয়াশরুম থেকে ওই কালো একটা বস্তু, অনেক টল, এটা অনেক উঁচু বস্তু, গ্লাইড করে আরেকটা রুমের দিকে চলে গেল। তো ওই দিনও খুব ভয় পেল। ও সঙ্গে সঙ্গে স্টাডি থেকে বের হয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে আমার কাছে গিয়ে বললো যে আমি এটা দেখেছি মাত্র। তো ও বেশ ভয় পাওয়াতে করলাম কি, আমি বললাম চল আমি দেখি কোথায় কি দেখলা। পরে ও ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম যে ওয়াশরুমটা খোলা। তখন ও বললো আমি কিন্তু ওয়াশরুমটা মাত্র লাগিয়ে গেছি এবং এটা খোলা থাকার কোনো কারণ নেই। আমি বললাম হয়তো তুমি লাগাও নাই, হয়তো তুমি মানে মনে ভুলে গেছো, এরকম কিছু একটা হবে, তুমি হয়তো ভয় পেয়েছো এই জন্য তুমি মনে করছো লাগিয়েছো। ও বললো না আমি দরজা লাগিয়ে গিয়েছি। যাই হোক, এটা যে শুধু আমার ওয়াইফ এক্সপিরিয়েন্স করতো তা না, আমার বাসায় যে কাজের মেয়েটি ছিল, যে মেইট ছিল, ও এক্সপিরিয়েন্স করতো এবং ও আমাকেই দেখেছে কয়েকবার, একই জিনিস আমাকেই দেখেছে যে আমি আমার মতো একটা ফিগার গ্লাইড করছি, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। ওর
দেখতো এবং শুনতো মাঝে মাঝে। আমরা যখন কেউই বাসা থাকতাম না, ও শুনতো যে আমি ডাকছি ওকে, আমার কাজের মেয়েটাকে ডাকছি, নাম ধরে ডাকছি, বা আমার ওয়াইফ নাম ধরে ডাকছে, ও প্রায় শুনতো এবং ও বেশ ভয় পেত। ও ইনফ্যাক্ট ও একটা পর্যায়ে দিনের বেলা ওর যে রুমটা ওখান থেকে বেরিয়ে হতো না, রান্নাঘর থেকে বেরিয়ে হতো না, ও ভয়ে বেরিয়ে হতো না। সো ও মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিল। ওর আরেকটা ঘটনা যেটা হয়েছিল ওই বাসাতেই, একদিন সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ বাসায় এসছে, কলিং বেল বাজিয়েছে, ও যে ইয়ে দিয়ে লুকিং যে হোলটা দিয়ে দেখলো যে কে আসছে। ভিতর থেকে দরজা খুললো কাজের মেয়ে, খোলার পর আমার ওয়াইফ যখন ভেতর ঢুকে গেল, আমার কাজের মেয়ে দরজা লাগাচ্ছে না। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি দরজা লাগাচ্ছ না কেন? আচ্ছা, বললো যে ভাইয়া কোথায়, মানে আমার কথা বলছে। তো তখন আমার ওয়াইফ বললো তোমার ভাইয়া কেন এখন আসবে, তো অনেক রাতে আসবে। আমি যে দেখলাম আপনার পিছে দাঁড়ায় আছে। মাই গড। মানে সে তখন ওই যে দরজার ফুটো দিয়ে দেখলো যে আমার ওয়াইফের পিছনে আমি দাঁড়িয়ে আছি। এই একটা ঘটনা ঘটলো। তো আমাদের তখন বাসার অবস্থা হলো কি, সবাই মোটামুটি ডিস্টার্বড। এগুলো রেগুলার দেখছি, আমি দেখতাম না। আইল বি ভেরি অনেস্ট, ভেরি ফ্র্যাঙ্ক, আমি দেখতাম না। আমি দেখার অনেক চেষ্টা করেছি, আমি দেখতামই না। সামহাউ এটা কোন সময় আপনার সাথে? আমার সাথে কখনো হয়নি। তো একটা পর্যায়ে গিয়ে যখন সবাই খুব ডিস্টার্ব, তা আমার ওয়াইফের ফ্যামিলি সূত্রে পরিচিত একজন হুজুর আছেন, হুজুর আলেম বলবো না কি বলবো আমি জানি না, তো উনি এগুলো আর কি, এগুলো নিয়ে উনি এক্সপার্ট আর কি। তো উনাকে আনা হলো। একদিন আসলেন, আসার পরে উনি দেখলেন এবং উনি এসেই উনি বললেন যে হি ফেল্ট সামথিং, এবং উনি তারপরে বললেন যে যেটা এখানে আছে ক্ষতি করার জন্য আছে, এবং সে বাসায় স্থায়ীভাবে ঢুকতে চায়, এবং সে তার আলটিমেট পারপাস হচ্ছে আমার ওয়াইফের সাথে অ্যাটাচড হওয়া, এবং সেই জন্য সে আমার ফর্মটাই নেয় যাতে গ্রহণযোগ্যতা পায়। এটা উনি বললেন, উনি জেনে শুনে বলেছেন অবশ্যই। তারপর উনি বললেন যে এখানে এটার থেকে মুক্তি পেতে হলে আর অনেক রিচুয়ালস, অনেক কিছু করতে হবে। আপাতত উনি কি বলে পানি ছিটিয়ে দিয়ে গেছেন, বাসার প্রত্যেকটা কোনায় পানি ছিটিয়ে দিয়ে গেছেন। তারপর হাতে তালি দিয়ে শব্দ করে কিভাবে জানি কি করলেন, এগুলো করে গেছেন। তো উনি বললেন যে দিস ইজ ভেরি টেম্পোরারি, এটা খুব সাময়িক ভাবে এটা খুব অল্প দিনের জন্য এটা কাজে দিবে। এটা পার্মানেন্ট সলিউশন চাইতে হলে বড় কিছু করতে হবে। তো আমরা আর বড় কিছু করিনি, এবং আসলেই কিছুদিন ডিস্টারবেন্স ছিল না, তারপর আবার চালু হয়েছে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে আমরা 4 বছর মতো ছিলাম। তারপর আমরা এই ফেব্রুয়ারিতে ওই বাসা থেকে মুভ করি। এর মাঝে একটা কথা বলে রেখে, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম রেজওয়ান, অনেক পুরনো ফ্রেন্ড। ওর আবার একটা স্কিল আছে, সেটা হচ্ছে, স্কিল বলবো না, একটা ফিচার, ও সেন্স করতে পারে। ও সেন্স করতে পারে, এবং এটা ওর রাশির জন্য কিনা আমি জানি না, বাট ও সেন্স, মোস্ট প্রবাবলি তুলা রাশি। হ্যাঁ, তো ও সেন্স করতে পারে। ও একদিন আমার বাসায় আসলো, বাসায় এসে আমার স্টাডিতে গিয়ে স্টাডি ওয়াশরুমে গেল, এবং ওর সঙ্গে সঙ্গে বলে দেয় সামথিং হিয়ার, কিছু একটা আছে। হি ফেল্ট সামথিং, এবং আমাকে দেখালো ওর প্রত্যেকটা পশমও দাঁড়িয়ে গেছে, হি হ্যাড গুজবাম্পস। তো আমি দেখলাম, এবং সে পুরা বাসা ঘুরলো, কিছু কিছু স্পটে গিয়ে বললো যে আমি এখন কিছু ফিল করছি। হি ফেল্ট বোধহয় হেভি ফিল করছিল বা গুজবাম্পস হচ্ছিল, যেগুলো হয় আর কি, যেগুলো হয়। তো এগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে করতে ফাইনালি এই ফেব্রুয়ারিতে মুভ করলাম। যেটা লাস্ট ঘটনা ঘটলো ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে মুভ করা শেষ, নতুন বাসায় গেলাম। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আসলে। তো নতুন বাসায় উঠলাম, ওই দিন সব ফার্নিচার মুভ করা হয়ে গেছে, কিছু জিনিস পুরান বাসায় বাকি ছিল। তো আমি সারাদিন অনেক কষ্ট হয়েছে। আমি আর গিয়ে ওই দিনের শেষে টায়ার্ড ছিলাম, আমি আর ওই জিনিস আনতে চাচ্ছিলাম না। আমি ভাবলাম যে পরের দিন যাবো বা কিছু একটা। আমার ওয়াইফ বললো না, নিয়ে আসি, শেষ করে আসি। তো আমার ওয়াইফ তখন কাজের লোক নিয়ে গাড়ি নিয়ে চলে গেল ওই বাসায়, 2টো রাস্তা আগে গিয়ে। তখন বাজে রাত 1টা কি 1:30। তো আমি বললাম ঠিক আছে, তো গেল, গিয়ে আবার ফেরত এসে বললো আমি আবার দেখেছি। এবং এই লাস্ট দেখাটা খুবই ভয়ঙ্কর ছিল ওর জন্য। সেটা হচ্ছে, ও যখন বাসার সবকিছু আলটিমেটলি সরিয়ে গাড়িতে উঠলো, এবং কাজের লোক তখন গাড়িতে চলে গেছে, ও এখন দরজাটা লাগাবে, জাস্ট সব লাইট টাইট বন্ধ করে দিয়ে দরজা লাগাবে। তো লাইটস অফ, যখন দরজা লাগাতে যাবে তখন ও একটা জিনিস দেখলো। এখানে একটু বলে রাখি যে বাসাটা যেহেতু পুরো খালি, তখন পর্দা সব সরানো হয়ে গেছে, তো বাইরের আলো ঢুকছে। বাইরের আলোতে বেশ অনেক কিছুই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক দরজা লাগানোর সময় দেখলো কি, খাওয়ার রুমের একটা কর্নারে একটা কালো আকৃতি, ওই কালো বস্তুটাই, বিশাল কালো, ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে একটা কিছু আছে, এবং সেটার একদম মাথা বরাবর, একদম সিলিং এর কাছে, শি স টিথ, দাঁত দেখতে পেলো, অনেকগুলা দাঁত। আচ্ছা,
অনেকগুলা দাঁত দেখতে পেলো। আমি ওকে জিজ্ঞাসা করেছি এটা তো ভুল হতে পারে, আলো ছায়ার খেলা হতে পারে। ও বললো না, আমি জানি আমি কি দেখেছি। আচ্ছা, সো শি স অ্যান অবজেক্ট, আ হিউজ অবজেক্ট উইথ লোডস অফ টিথ, অনেক দাঁতওয়ালা কিছু একটা দেখছে, এবং সে খুব ভয় পেল। তারপর সে চলে এসে আমাকে ঘটনা বললো। এখন আমরা মাশাআল্লাহ অনেকদিন ধরে আছি, কোনো এক্সপিরিয়েন্স হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওই বাসায় কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল, ঘটনা ঘটছিল। আমার সাথে ঘটনি, বাট এই নতুন বাসায় মুভ করার পরে আমার ওয়াইফ বা আমার কাজের মেয়ে, সে একই কাজের মেয়ে আছে, ওরা কেউ কিছু এক্সপিরিয়েন্স করেনি। তারপরে ওটা আপনি বলতে পারেন এখন, মানে খুব মানে কি বলবো, যে আপনি একেবারে ভালোভাবেই বলতে পারেন যে এটা বাসারই প্রবলেম ছিল। কারণ যদি বাসার প্রবলেম না হতো, যদি এটা এরকম হতো যে আমি হ্যালুসিনেট করছি বা এরকম ভুল কিছু দেখছি, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করার পরেও প্রবলেম গুলো থেকেই যেত। প্রবলেম গুলো যেহেতু নাই, সেহেতু বুঝতে হবে যে এটা ওই বাসারই প্রবলেম। আপনারা কোনো সময় খোঁজ নিতে যাননি যে এই বাসাটায় কোনো প্রবলেম আগে ছিল কিনা, বা কোনো সময় খোঁজ নেন না? এটা খোঁজ নেওয়া কি, এই বাসায় যেমন ধরেন আমরা আসার পরেও এই বাসায় অনেক সমস্যা হতো। সমস্যা বলতে কি, কিছু আপনার এই ভৌতিক ব্যাপার ছাড়াও অনেক ধরনের মাঝে মাঝে পানি উঠে যেত। জি। তারপর ওয়ালে ক্র্যাক ছিল অনেক, এটা কিসের জন্য আমি জানি। এই বাসায় অনেক সমস্যা। সহজ কথা হচ্ছে এখানে কেউ উঠতে চেত না। জি। এবং আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে একজন মারাও গিয়েছেন, বা মোস্ট প্রবাবলি ন্যাচারাল ডেথ ছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি কোনো কানেকশন ড্র করতে যাচ্ছি না, বাট আমরা কোনো কানেকশন ওই অর্থে পাইনি, বা কাউকে হয়তো ওইভাবে জিজ্ঞাসা করা হয়নি যে এখানে কিছু হয়েছে কিনা, বাট আমরা এক্সপিরিয়েন্স করেছি, তারপর আমরা সরে এসছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। প্লিজ কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী এবং একটা বেসরকারি ব্যাংকে আইন বিভাগে কর্মরত আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার এবং কষ্ট করে এসছেন। আশা করছি যে আপনার ঘটনাগুলো যারা শুনছেন তাদের ভালো লাগবে। আমরা একটা বড় ঘটনা দিয়ে শুরু করি। তো জি, যে দুটো ঘটনা আমি বলতে চাচ্ছি, সে দুটো আসলে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। জি। সো আমি প্রথমটা দিয়ে শুরু করছি। জি। তো আমার প্রয়াত আব্বু জনাব মতিউর রহমান এলাকার একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা। জি। এবং এলাকার একজন সাহসী লোক হিসেবে পরিচিত ছিলেন, যার সম্পর্কে এলাকায় অনেকেই জানেন। তো ঘটনাটা আব্বুর সাথে ঘটে যাওয়া 82 কি 83 সালের দিকের ঘটনাটা। তো ঘটনাটা ঘটে এইভাবে, বাজারে আমাদের ওষুধের দোকান ছিল। জি। আমাদের জেলাটা টাঙ্গাইলে, ঘাটাইল থানার কোন একটা গ্রাম। তো দোকানপত্র শেষ করে আব্বা বাড়ির দিকে যাচ্ছেন, পথিমধ্যে একটা স্কুল পড়বে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলটা যখনই আব্বা অতিক্রম করতে যাবেন, এই সময় ওনার সামনে হঠাৎ করে একজন লোক উনি দেখতে পান, এবং লোকটা আব্বার সামনে সামনে হাঁটা শুরু করেন। তো আব্বু বলেন যে, কে ভাই, আপনি কে? কিন্তু ওই ভদ্রলোক কোনো কথা বলেন না, কোনো উত্তর দেন না। তো ভদ্রলোক হাঁটছেন আব্বার সামনে সামনে, আব্বাও হাঁটছেন, হাঁটা চলছে। তো আবারও জিজ্ঞেস করেন যে, ভাই কে আপনি, বাড়ি কোথায়? তো এলাকার লোক হলে তো আব্বু সেটাকে চিনবেন, সেই ভদ্রলোককে। কিন্তু সেই ভদ্রলোকের ড্রেস আপ, গেট আপ বা চলন ভঙ্গিতে মনে হচ্ছে না যে ওই ভদ্রলোকটি আমাদের গ্রামের বা এলাকার। জি। তো এইভাবে বারবার প্রশ্ন করার পরেও উত্তর দেন না, এবং ভদ্রলোক কোনো কথা বলেন না। জি। তখন আব্বুর মধ্যে এক ধরনের একটা জিদ চাপে যে, ঠিক আছে, দেখি আমি তাহলে একটু জোরে বা দ্রুত হেঁটে গিয়ে আমি ভদ্রলোককে একটু ধরার চেষ্টা করি, সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি যে আসলে উনি কে। আচ্ছা। পরিচয়টা বা চাক্ষুষভাবে দেখি যে এত কথা বলছি, সে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, আব্বা ওনার হাঁটার গতি বাড়ান, কিন্তু কোইন্সিডেন্টালি ওই ভদ্রলোকও ওই হাঁটার গতিটা, ভদ্রলোক আগের যিনি উনি বাড়াচ্ছেন কিনা বোঝা যায় না, কিন্তু আব্বু দূরত্বটা কোনোভাবেই, ব্যবধানটা কমাতে পারেন না। একটা নির্দিষ্ট দূরত্বেই ওই ভদ্রলোক হাঁটতে থাকেন। আচ্ছা। তো কিছু দূর গিয়েই আমাদের গ্রামের
বলা ঠিক না, আসলে ওটা আমার নানার বাবার ওয়াকফ করে দেওয়া একটা বিশাল গোরস্থান আমাদের, ওটা আমাদের পারিবারিক গোরস্থান হিসেবে ব্যবহার করা হয়। তো ওটা হাতের ডান পাশে পড়বে, আর হাতের বাম পাশে আমাদের বংশের দুই দাদা আছেন, আমাদের বংশেরই, ওনারা বাড়ি করেছেন, নতুন বাড়ি করেছেন। আগে যে পুরাতন ভিটে যেটা ছিল সেখান থেকে ওনারা ওইখানে গিয়ে নতুন বাড়ি করেছেন। তো যিনি হাঁটছিলেন উনি হাঁটতে হাঁটতে আব্বা ওনাকে আর ধরতে পারলেন না। তো ওই যিনি হাঁটছেন আগন্তুক, উনি হাঁটতে হাঁটতে ওই নতুন যে বাড়ি করেছে আমার দুই দাদা, ওখানে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পর আব্বা যথারীতি নর্মালি বাড়ি ফেরার পথে ওই দাদিদের সাথে দেখা করে কথা বলেই বাড়িতে যান। আর যেহেতু ওই লোকটা ওই বাড়িতে ঢুকে গেলেন, তো আব্বা যথারীতি ঢুকলেন, ঢুকে খোঁজাখুঁজি করলেন যে আশেপাশে কোথাও আছে কিনা দেখি, কারণ এত দ্রুত সময়ে কোনো ঘরে ঢুকে যাওয়া তার সম্ভব না। তো যাই হোক, আব্বা দুই দাদিকেই এই ঘটনা বললেন যে কোনো গেস্ট এসেছে নাকি কাকি, বা কোনো অতিথি এসেছে কিনা বাড়িতে এরকম দেখতে বা এরকম পোশাক পরা। তো দুই দাদি বললেন যে আসলে না, এরকম কেউ আসেনি। তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি রাত হয়ে গেছে, খেয়ে যাও। তারপর বললো যে না কাকি, আমি চলে যাই, বাড়িতে গিয়ে খাবো। আমাদের বাড়ি রাফলি ওখান থেকে 300 মিটার হবে, 300 মিটার। তো আব্বা ওই দাদুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হবেন, ওই বাড়ি থেকে। তো বের হওয়ার সময় ওই লোক আবার স্কুল ঘরের সামন থেকে, মানে যেভাবে হাঁটা শুরু করেছিলেন, তো জাস্ট ওই বাড়ি থেকে আব্বাও বের হয়েছেন, ওই ভদ্রলোক আবার আব্বার সামনে সামনে হাঁটা শুরু করলেন। তখন আব্বা আবার বললো যে কে, উনি কোনো কথা বললেন না। তো এইবার উনি একটু রেগেই গেছেন বা একটু ইগোতে লেগেছে হয়তো, জি, যে আমি এত সাহসী, এলাকায় আমার এত সাহসের সুনাম, যখন এই এলাকায় বাঘ থাকতো তখন চ্যালেঞ্জ করে আব্বা ওই জঙ্গলের ভিতর দিয়ে রাতে টর্চ লাইট ছাড়া পার হওয়ার রেকর্ড একমাত্র আব্বারই আছে। যখন বাঘে গ্রামের অনেকের গরু শিকার করে নিয়েছে গোয়ালঘর থেকে, আমাদের নিজেদের গরু নিয়েছে, আমার নানুদের গরু নিয়েছে, সেটা নিয়ে ওই তখন এতই জঙ্গল ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি, ওখানে গিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যেতাম না। কিন্তু আব্বা সেটা চ্যালেঞ্জ করে রাতে, গভীর রাতে টর্চ লাইট ছাড়া ওই জঙ্গলের রাস্তা পার হয়েছিলেন ওনার যখন এটা মুক্তিযুদ্ধের 1 বছর আগে 70-তে। এটা এলাকার মানুষই বলেছে, আমি শুনেছি। আচ্ছা। তো আর ওয়েল বিল্ড মানুষ আব্বা, যথেষ্ট সুগঠিত মানুষ, দৈহিক শক্তিও যথেষ্ট। তো কিন্তু ওই ভদ্রলোক কোনো পাত্তা দিচ্ছে না আব্বাকে, এবং প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। তো আব্বা বলে ঠিক আছে, তুমি যেই হো, তোমাকে আমি ধরবই। তো আব্বা ওনার হাঁটার যে গতি, পেস বাড়ানোর চেষ্টা করেন, এবং বলতে গেলে এক ধরনের জগিং এর মতো করে দৌড়ি দেন ওনার পিছে পিছে। জি। বাট ওই ভদ্রলোকের যে গতি বা ব্যবধান, যেটা আপনি যতই দৌড়াচ্ছেন, উনি ওই নির্দিষ্ট দূরত্বেই উনি পথ চলছেন, হেঁটে যাচ্ছেন। এবং উনি যে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন বা এরিয়াল কোনো কিছু ফ্লোটিং, ওইরকমও না, উনি নর্মালি মাটি দিয়েই হেঁটে যাচ্ছেন। হালকা শব্দও হচ্ছে। জি। কাঁচা রাস্তা, তখনও পাকা হয়নি, এখন পাকা হয়ে গেছে। ওটা কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না, কোনো কথার জবাব দিচ্ছেন না। তো আব্বা ভাবলেন যে ঠিক আছে, আমি তোমার পিছে পিছে একটা নির্দিষ্ট জায়গা আছে, উনি মনে মনে ভাবছেন যে এরপরে তুমি সেই জায়গাটা আর পার হতে পারবে না। সেটা হচ্ছে আমাদের গ্রামেরই পূর্ব দিকে একটা, তখন ওখানে একটা তেঁতুল গাছ ছিল, এবং ওখানে একটা নালার মতো ছিল, যেখানে আসলে অলমোস্ট তীব্র শীতের সময়টা ছাড়া নর্মালি ওখান দিয়ে হেঁটে পার হওয়া যেত না। সেটা আমরাও দেখেছি, অনেক গরু পড়েছে সেখানে। সারফেসটা হয়তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে ড্রাই, শুকনা, কিন্তু আসলে রাসেল ভাই বিষয়টা হচ্ছে যে নিচে থকথকে কাদা, লাল মাটি, সেখানে অনেক গরু পড়েছে। দেখেছি গরুগুলো কিভাবে তুলতে হয়, সেটা আমরা দেখতেও গিয়েছি যে গরু আটকা পড়েছে ওখানে, গরু আর উঠতে পারছে না। তখন আব্বার ধারণা হচ্ছে যে ওখান থেকে এই রাস্তাটুকু পার হওয়ার ক্ষমতা কোনো অন্তত হিউম্যান বিং এর নেই, সম্ভব না, তার সম্ভব না। রাইট। হয়তো তাকে ওই ডান পাশে যে বাড়ি আছে, জি, ওই বাইপাস দিয়ে ওনাকে পার হতে হবে। আচ্ছা। কিন্তু ওই আগন্তুক বা অশরীরী, উনি অশরীরী না, শরীরী,
যেভাবে হাঁটছেন উনি ওই ডান দিকে যে বাইপাসটা, যেটা অন্য মানুষদের বাড়ির উপর দিয়ে, সেটা দিয়ে না গিয়ে উনি সরাসরি ওই যে রাস্তাটা নালা ছিল, ভয়াবহ নালা, যেখানে মানুষও পার হতে পারতেন না, সেই দিকেই গেলেন। তো আব্বা মনে মনে খুশি হলেন যে ঠিক আছে, এখন তো তুমি ওই জায়গাটা পার হতে পারবা না। রাইট। হ্যাঁ জি, এখন তোমাকে ঘুরতে হবে, ঘুরলে তোমার সাথে আমার ফাইট হবে বা যাই হোক আমি দেখব সেটা। কিন্তু আব্বাকে অবাক করে দিয়ে ওই যে লোক, ওই যে অংশটা যে বিভৎস কাদাময় এবং যেটা আসলে নর্মালি পাসেবল না, পার হওয়া যায় না, সেটা উনি অবলীলায় পার হয়ে চলে গেলেন। তখন আব্বা একটু ঘাবড়ে গিয়েছেন, বলল যে আমার একটু সিক্স সেন্স বলল যে না তুমি আর আগায়ও না, এবং আমার শরীরটা একটু কাটা দিয়ে উঠলো, একটু গুজবাম দেখা দিল। আচ্ছা, না আমি বোধহয় আর আগানো ঠিক না। তখন ওপারে গিয়ে ওই লোকটা আবার যেভাবে বলেছেন আমার স্পষ্ট মনে আছে, ওপারে গিয়ে জাস্ট 3টা হাতের তালি দিয়েছে, বেশ জোরে 3টা হাতের তালি, 3টা ক্ল্যাপিং করেছেন। এবং সুস্পষ্ট ভাবেই আব্বা বলেছেন যে আমি শুনতে পেয়েছি সে নাকি স্বরে বলেছে, মানে একটা নাকি স্বরে, যে এইবার তুই বেঁচে গেলি। আচ্ছা, এইবার তুই বেঁচে গেলি। তখন আব্বা ওখান থেকে আসলে আর সাহস দেখাতে পারেননি, বাড়িতে চলে এসেছেন এবং অনেকের সাথে ঘটনা শেয়ার করেছেন এটা। জি। আর আমি আব্বার কাছে একাধিকবারই এগুলো শুনেছি, পারিবারিক বিভিন্ন আড্ডায়, মুক্তিযুদ্ধের গল্প প্লাস অনেক প্যারানরমাল গল্প। ওকে, আচ্ছা আসলে ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা এটা। তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ীর উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ীর মানে হওয়ার সর্বশেষ উপজেলা কালুখালী, এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা, বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই হয়েই মোটামুটি থাকে। দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ তারা ওই বিষয়গুলো মানে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবো যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, বা আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। আসলে ভাই এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষা আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি, অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছে ছিলেন, যে কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার
দায়িত্বটা ওনার উপরে পড়তো হুম হুম। এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এভাবেই তিনি তার জীবন এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, হুম হুম। ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষিকাজ করতেন। এইটাই ছিল তার মানে পেশা। এখন রাসেল ভাই উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। আচ্ছা তো উনাকে বলেন যে এই খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব এটা কোনো পাওয়া ব্যাপার অনেক না। বিষয়, তার জন্য অনেক অনেক বড় ব্যাপার। অনেক বড় কিছু। হুম। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাঁড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। হুম হুম। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছে রস নাই। আচ্ছা তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নাই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, হুম। উনি কিন্তু প্রতিদিন ওই হিসাব অর্ধেক চাইবেন। রস বুঝে নেবেন তার কাছ থেকে। স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বললো যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, হুম। দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা রাসেল ভাই, আচ্ছা হাড়িতে রস নেই। হুম হুম। কারণ উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না আরো ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। আচ্ছা। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, হুম হুম। তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। আচ্ছা তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আবসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে। আচ্ছা এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি। তখন উনি তাকে বলছিলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবসা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আর একটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই, কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ। উনি কোনো মানুষই মনে করেছেন। হুম হুম। তো উনি যখনই যে গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আর একটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোন ধরনের কোন মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন আচ্ছা ওই জিনিসটাকে। হুম হুম।
বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা। আচ্ছা, মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা, ওই জন্তুর মতো ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো তাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বলেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা, ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো। যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে। আচ্ছা, এবং মাটিতে ছটফট শুরু করে দিয়েছে, কোনো কথা না বলে ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছুটাছুটি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্ন ভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন। এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা কথা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা পাগল। এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানরমাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের, ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেখানে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, তবে দরজা বন্ধুর সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা, বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে
ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন আচ্ছা সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোনো জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং রাসূল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী। সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি 3 বার বলার পর যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আচ্ছা আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে, এবং একটা সময় তাকে সে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য রাসূল ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসূল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেক দিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসূল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুনে আসি আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই কি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা আমি শেয়ার করতেছি ঢাকা এবং একটি গ্রামেরই। জি, সেটা আমাদের ঢাকা থেকে লালবাগেরই, এখান থেকে বিক্রমপুর 16 করে একটি বিয়ে বাড়িতে যাওয়া হয় অনুষ্ঠানে। তো সেখানে ঢাকার মানুষ গিয়েছে, তো সেখানে বিয়ের অনুষ্ঠানটাতে রাত থাকা হলো। তো সেই রাত্রিবেলাতে যখন বিয়ে বাড়ির মানুষগুলো খাওয়া দাওয়া করতেছিল, তো সেখানে শান্তা নামক একটি মহিলা, তো উনি যখন খাওয়া দাওয়া করতেছে, ওনার পায়ের কাছে নিচে একটি সাপ দেখতে পায়। জি, এবং সাপটা এমন ভাবে ফোনা তুলে তার দিকে তাকিয়েছিল, সে দেখা মাত্র সে যে একটা চিৎকার করবে, সে চিৎকারটা করতে পারেনি, কেননা দেখার সাথে সাথে সে এরকম বলল যে চোখ থেকে তার একটি আলোক ঝলক মারিয়ে দিল। জি, সে এরকম আলোক রোশনি দেখার পরেই সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সেই মানুষগুলো বিয়ে বাড়ির তাকে ধরে নিয়ে বিছানায় নিয়ে গেল। সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, বয়স্ক, উনি একটু ঝাড়ফুঁক করে দিল। সেই ঝাড়ফুঁক করাতে সে আরো বিগড়ে গেল, খুব রাগান্বিত করে দিল, খুব রাগারাগি করতে লাগলো যে সব ঘর থেকে বের হয়ে যায়, আমাকে একা থাকতে দিই। সে এমন আচরণ দেখে তখন সবাই বলল ঠিক আছে, ও বিশ্রাম করুক, আমরা বাইরে চলে যাই। ওনাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিল এবং সবাই চলে গেল অনুষ্ঠানে। তো কিছুক্ষণ পর সেই শান্তা মেয়েটার ছোট বোন ঘরে যখন প্রবেশ করে, তখন সেই ছোট্ট মেয়েটা দেখে যে তার বোনের মাথার কাছের সামনে সেই সাপ বসে আছে, এবং তার সাপের মাথাটা ওই মহিলার কপালের মধ্যে ঘষাঘষি চলতেছিল, ঘষাঘষি করতেছে। এটা দেখে ছোট মেয়েটা চিৎকার দিল সাপ বলে। তখন সবাই চলে আসলো, এসে দেখে যে সাপটা নেই। সবাই খুঁজতে লাগলো, কিন্তু যে নাকি ঘুমিয়েছে শান্তা, চোখ বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু ঘুম চোখে বলতেছে, এই তোরা সব ঘর থেকে বের হ, আমাকে একা থাকতে দে, আমি একা থাকবো, আমাকে বিরক্ত করবি না, ওর কথায় তোরা কান দিবি না, তোরা সব বের হয়ে যা, আমি একাই থাকবো। এমন আচরণ দেখে সেই গ্রামে মানুষগুলো বলতেছে যে আচরণ তো ভালো দেখা যাচ্ছে না, অবশ্যই তাকে কোন কিছু ধরেছে। তখন বলছে তোমরা কালকে ঢাকায় যেও, ঢাকায় গিয়ে একটা চিকিৎসা নিয়ে নাও। পরবর্তীতে তারা আসে ঢাকায়, এবং সন্ধ্যাকালীন সেখানে আমি উপস্থিত থাকি, সেখানে আমি যাই। যখন আমাকে নিয়ে যাওয়া হয়, সেখানে অদ্ভুত একটা বিষয় হইতেছে, আমি যাই দেখি যে উনি ঘুমিয়ে আছে, শুয়ে আছে। উনি আমাকে দেখার সাথে সাথে সবাইকে বলতেছে যে সব পথ থেকে সরে যা, একটা কেউ কাছে থাকবি না পথের কাছে, সবাই সরে যা, রাস্তা ক্লিয়ার করে দে, রাস্তা পুরো পরিষ্কার করে দে। তখন লোক তো ভরা ছিল যে কি হালত, কি অবস্থা, কি হয় দেখার জন্য। তো কিছু কিছু লোক আবার দাঁড়িয়েছিল এটা দেখার জন্য যে আমরা দেখবো এটা কি। আচ্ছা, তখন তারপর সে ওই রাগান্বিত বলতেছে, সরে যেতে বলছি, তোরা সরিস না কেন, রাস্তা আমাকে পরিষ্কার করে দে, রাস্তা মধ্যে কেউ দাঁড়াতে পারবি না, রাস্তা পুরো পরিষ্কার কর, রাস্তা ক্লিয়ার করে দি। তারপর সবাই চলে গেল, আমি বসলাম, বসার সাথে সাথে আমাকে বলতেছে, আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন, আপনি জেনেই তো আসছেন, জানার পরও আপনি কেন আসলেন? তখন বললাম আসছে আমি আপনাকেই দেখতে। বলুন না, আপনি চলে যান, আপনি কিছু করতে হবে না, আপনি চলে যান আপনার স্থানে। তো বললাম ঠিক আছে, আমি চলে যাব। ওই মুহূর্তে কথা যখন বলতেছিলাম, ঠিক ওই সময় তো কারেন্টটা চলে গেছে। যখন অন্ধকার হয়ে গেল, তখন আমি তার মুখ, যেটা অবয়বের মধ্যে দেখতে পেলাম,
একেবারে পুরো সাপ, এবং তার সাপের যে ছাপগুলো থাকে সেই রকম পুরোপুরি একটা সাপের মুখোশের মতো, পুরো সাপের মতো। দেখে আমি তো অদ্ভুত হলাম, যেটা তো সাপ জিন। এবং কি এই জিনিসটাকে, এই বিষয়টা দেখার পরেই আবার কারেন্ট চলে আসলো। তো সেটা আমরা খেয়াল করি না বা ইয়া করিনি, যেটা কি কারেন্টকে জিনই বন্ধ করেছে না বিদ্যুৎ চলে গেছে, সেটা আমরা কিছু বলিনি। কিন্তু আমি এইটুকু দেখার পরে তাদেরকে বললাম যে একটা জিন তাকে ধরেছে, সেটা হইতেছে সাপ জিন। এই জিনটা সাপ ধারণ করতে পারে এবং সেটা অবশ্যই শক্তিশালী, ভয়ঙ্কর। তো উনি এই মুহূর্তে হাসতেছিল, খুব হাসে, আবার মাঝে সাঝে কাঁদে। এবং তাকে আমি বললাম, আপনি একটু উঠে বসেন, কথা বলবো। বলছে না, আমার তো ওঠার হুকুম নেই, আমি শুয়েই থাকবো। আর আপনি চলে যান, আপনি কেন থাকতেছেন, আপনি থাকবেন না, আপনি চলে যান। পরেরদেরকে বললাম, এটা সাপ জিন ধরেছে, এটাকে আপনার খুব শক্তিশালী। তখন ওরা আবার একটা নাম বলেছিল যে এটাকে মনাসা বলে যে তাহলে ওর কে মনাসা ধরেছে। তো বললাম, দেখেন এটা আমি মনাসা বুঝি না, তবে এটা সাপ জিন। এরপর আমি সেখানে একটু কোরআন তেলাওয়াত করি যখন, তখন সে খুব আরো রাগান্বিত হয়ে যায় এবং সে বলে, দেখেন একটু পরে কোনো লাভ নেই, আপনি চলে যান, আমি থাকবো। তখন বলছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আজকে রাত্রে আপনি আমার সাথে দেখা করবেন। তো আমি ওনাকে এই চোখে বলে আসছি যে আজকে কিছু করব না, আমি আগামীকাল মানে শনিবার দিন আমি বলে আসছি, শনিবার দিন আমি ঠিক করব। কিন্তু সেটা যখন আমি বলে আসছি যে আপনি আমার সাথে দেখা করবেন, মানে কালকে ঠিক করবেন, হ্যাঁ তাই তো, আগামীকাল করব। কিন্তু যখন বলে আসছি ওদেরকে যে আমি চলে যাচ্ছি, আপনি আমার সাথে রাতে দেখা করবেন, এখনো পর্যন্ত সে আমার সাথে, এখন মনে হয় যখন আমি এখানে আসলাম বা আমার এলাকাতেও যখন ছিলাম, মনে হচ্ছে আমার পেছনেই সে আছে। আপনি বলছিলেন যে আপনি যখন এখানে আসেন তখন আপনার মনে হচ্ছিল যে আপনাকে কেউ পিছন থেকে ফলো করছে, আমি যখন সিঁড়ি উঠতেছি তখন আমার ওই জিনিসটাই, যে আমি যে বলে আসছি যে আপনি আমার সাথে রাতে দেখা করবেন, তো এখনো যখন উঠে আসতেছিলাম এই ইয়াতে অফিসে, তখনও দেখতেছি যে আমার পেছনে 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 কেউ আসতেছে। আচ্ছা, এখনো পর্যন্ত আমাকে সেই অনুভূতিটা লাগতেছে যে আমার সাথী আছে। আগামীকাল বোঝা যাবে এটা আমি কতটুকু কি করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা নেক্সট উইকে শুনতে পারবো, আমরা নেক্সট শুক্রবার নিশ্চয়ই আমরা জানতে পারবো যে আপনি কিভাবে কি করলেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আলী হাসান রুবেল, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গতিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না এটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালের বন্যা চলাকালীন সময়, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময়ে কেউ যদি মারা যেত, তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশের এই লাশের পাশে একটা কাগজে লিখে দেওয়া হতো যাতে লাশটাকে কাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসে আপনার মহরকোনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজ এরকম লেখা যাতে লাশটাকে জানাজা পরে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা পরে, গোসল টোসল করে জানাজা পরে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয়, ওই কবরে আপনার একজন লোক পাহারার দায়িত্বে থাকতো। উনি লাশ গোসল করাতো আর কবরস্থান পাহারার দায়িত্বে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে, ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে, ওই কবরের পাশে সাদা কাফনে মোড়ানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে। উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে কবরস্থানের ভিতরে গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যেই সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে, সেই লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো কবরস্থানের আপনার কবরের যে উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। হওয়ার পর আপনার পাশে যে মসজিদ ছিল, এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে, ঠিক আছে কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, লাশটাকে আবার দাফন এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারা দায়িত্বে থাকতো,
উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে দুইজন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের এক সাইডে রেখে চলে যায়। তো উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের, আর যেই লাশটাকে এই কবরের উপরে মাটি দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে, ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এই এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর উনি যায় গিয়ে আবার লাইট টিপ দিয়ে দেখে যে না, সেম অবস্থা, আগের মতোই অবস্থা, এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না। তো ফজরের আজান পড়ার পর আপনার উনি হুজুরের কাছে যায়, হুজুরে ডেকে আনে, এলাকার মানুষরা ডেকে আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায়, আর সবাই বলে ঠিক আছে। হুজুরকে বলে হুজুর এটা কি করা যায়, আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে, এটা আবার নতুন কবর খুঁড়ে এটাকে দাফন করা হয়, কিন্তু এই কবরের উপরে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর খোঁড়া হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন আরো একবার প্লিজ কাইন্ডলি সবাইকে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। চলে যাই ঘটনায়। তো এই ঘটনাটাও একটা বাড়ি কেন্দ্রিক পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদ গুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের 5 তলা 6 তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো 6 তলার মধ্যেই আপনার প্যান্ডেল করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল। আপুরা 3-4টা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা আবার 5 তলাতে বসে আড্ডা দিচ্ছিল 4টার দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে 5 তলা সিঁড়ি কোঠা ক্রস করে 6 তলায় 1-2জন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, জাস্ট শাড়ির পিছনের সাইডে যে পাড়টা থাকে, বাতাসে উড়লে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো দাঁড়া আমি একটু কথা বলে আসি উনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া, তো দৌড়ায় গেছে। যাওয়ার পরে আর বাকি যে 3-4জন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেলো চিৎকারের সাউন্ড। একজন চিৎকার করে পড়ে গেছে। সবাই মিলে ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে কি হয়েছে, তুমি এরকম চিৎকার দিলে কেন? বাকি 3-4জন দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়া যায়, কারোর পায়ে নেই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝছে ওটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে ওই লোক বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন কজন। তো যখনই এতটুকু বলছে, যিনি ছিল উনি ওইভাবেই ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের ঘাড় যদি পুরাটা ঘুরে যায়, রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওইখানেই উনি ফেন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পুরি আছে। তো ওই বাসারই আরেকটা ফ্লোরের আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ডকে জবাই দিতেছে, এন্ড ইট ওয়াজ সো রিয়েল। মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে। তো মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসায় গেল। বাসায় যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না। মেয়ে আরো ভয় পেয়ে গেল। যার পর ফ্রেন্ডসদের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখছি আমি স্বপ্নে, গেট খুলতেছে না। তোর ফ্রেন্ডরা সামহাও আসার পরে কোনো মতো দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে, যাই নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু। তো অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে
আমি স্বপ্ন দেখলাম যে আমারে একটা হুজুরের মতো লোক চাপ দাঁড়িয়ালা মাথা টুপি পরা আমারে জবাই দিতেছে। তো এটা কিভাবে কোইন্সিডেন্টে কিভাবে মিললো, গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে। তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয়, যতটুকু কাটবে ততটুকুই। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই। তো ওই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম নাকি ছাদে উঠেছে, সুইসাইড করবে, মারাই যাবে, এই করবে না। তার ফ্রেন্ডের ফোন দিয়ে বলতেছে এরকম এরকম আমি থাকবো না, সুইসাইড করবো। তো ওই ফ্রেন্ডটা দৌড়ায় গেছে, আসার পরে ওই ফ্রেন্ডটা দেখে বলে কি রে তুই না, মানে খুবই নর্মাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে সামনে এরকম ছিলই না। তো বলে কি হয়েছে, তখন বলতেছে যে একটা আপু আমার হাত ধরে আমারে নিয়ে ছাদে ট্যাঙ্কির সামনে চলে গেছে, তারপর আমার কিছু মনে নাই। আপুর আমি এখনো খুঁজতেছি আপু কই গেল, ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। তো ওই বাসা অনেকেই দেখেছে, ওই বাসার ট্যাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে মাঝে উকি দেয়। তো মুরব্বীরা বলে ওই বাসার ছাদে পড়ি আছে। এখন উনি কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছে না আমার ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আসার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই প্লিজ। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচ্চু সেলিম চাচ্চুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলে ভয় পেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে, তো চাচু আর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের উপর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে, আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠেন। তো চাচু আসার পরে চাচুকে বলা দেখেন আপনি শুনতে পান নাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায় হ্যাঁ নুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি, তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়, পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ সাইড গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন চাচুর মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চি যে ইটাগুলো আছে না বড় ভাই রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30 দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে, অনেক ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই নর্মাল কিছু একটা। তো চাচু চিল্লাচিল্লি করে তো লাইট জ্বালায়, সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মানে দেখে কিছুই নেই। তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না, চাচু সাহস না দেখে জানলাটা লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানলার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নাই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো চাচু ওয়াশরুমে যাবে, তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলেই এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘোরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি।
তো চোখ দুইটা ডলা দিয়ে আবার যখন তাকায় তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচ্ছু বলে রাত 2টা 2:30টার সময় তো ভালো জিনিস জেনের সামনে পাশে বসে থাকবে না। চাচ্ছু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচ্চুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বাত ওয়াশরুমে যাবে, তো টাঙ্কিতে পানি নেই, তো ছোট ভাইকে পাঠায় যা উপরে যা, 4 তলা না 5 তলার টাঙ্কির সুইচটা ছেড়ে দিয়ে। তো মানে আনফরচুনেটলি 3 তলার এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক মানে শ্বাস নিচ্ছে, জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচু যে ছোট ভাই শিয়াব ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মারে, 1 তলা থেকে 6 তলার রেলিং এ আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে 1 তলায় যায়, তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছো? বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপর পর্যন্ত উঠে পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ওকে, এই ছিল ঘটনা। এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি একটি ঘটনা বলবো। এটা 1900 দশকের একটি ঘটনা। এই ঘটনাটি এক বিচ্ছিন্ন জীবনের ঘটনা। চলুন ঘটনাটি সম্পূর্ণ শুনলেই আমরা বুঝতে পারবো। 1900 দশকের শুরুর দিকে কার্ল কিঞ্জি তার পরিবার নিয়ে আমেরিকার এক নিরিবিলি গ্রামীণ এলাকায় বসবাস করতেন। কার্ল ছিলেন একজন কঠোর পরিশ্রমী কৃষক, কিন্তু মানসিকভাবে তিনি ছিলেন অত্যন্ত অস্থির এবং সন্দেহপ্রবণ এক ব্যক্তি। তার পরিবারের সদস্যরা ছিল তার স্ত্রী এবং তাদের সন্তানরা। প্রতিবেশীদের চোখে তারা ছিল একটি সাধারণ পরিবার, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। ঘটনাটি ঘটে 1910 সালের এক কনকনে শীতের রাতে। কার্ল বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছিলেন যে তার খামারের চারপাশ দিয়ে অশরীর আত্মা বা শয়তান ঘুরে বেড়াচ্ছে, তারা তার পরিবারকে ধ্বংস করতে চায়। তিনি ক্রমশ সিজোফ্রেনিয়া বা কোনো এক গভীর মানসিক বিকারের শিকার হচ্ছিলেন। সে রাতে তিনি হঠাৎ করেই বিশ্বাস করতে শুরু করেন যে তার পরিবারের ভিতরেই সেই শয়তান প্রবেশ করেছে এবং তাদের মুক্ত করার একমাত্র পথ হলো মৃত্যু। এক মধ্যরাতের দিকে যখন সবাই ঘুমিয়ে আচ্ছন্ন, কার্ল একটি ভারী কুঠার এবং তার শিকার করা বন্দুক এই দুটো নিয়ে নিচে নেমে আসে। এবং ঘটনার ভয়াবহতা এইরকম ছিল যে কার্ল প্রথমে তার স্ত্রীর উপর আক্রমণ করেন। ঘুমের মধ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় যাতে তিনি সন্তানদের বাঁচাতে না পারেন। এরপর তিনি একে একে তার সন্তানদের ঘরে প্রবেশ করেন এবং বড় 2 সন্তান পালানোর চেষ্টা করলেও কার্ল উলমাদের মতো তার শক্তির সামনে তারা টিকতে পারেনি। অন্ধকার বারান্দায় এবং সিঁড়ির উপর তাদের নিথর দেহ পড়ে থাকে। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল কার্লের ওই যে শান্ত স্বভাবটা। প্রতিবেশীরা পরে জানিয়েছিলেন যে তারা কোনো চিৎকার শুনতে পায়নি। কার্ল এতটাই নিখুঁত এবং ঠান্ডা মাথায় পুরো কাজটি করেছিলেন যেন তিনি কোনো পবিত্র দায়িত্ব পালন করেছেন। পরদিন সকালবেলা যখন দুধওয়ালা বাড়িতে আসে, সে দেখতে পায় সদর দরজা খোলা এবং বারান্দায় রক্তের ছাপ। তখন তিনি পুলিশকে ফোন দেয়। তার আগেও গ্রামে অনেক কিছু হয়েছে, যাই হোক আমি শর্ট করে বলছি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা এমন দৃশ্য দেখে যা অভিজ্ঞ অফিসারদের মানসিক বিপর্যয় করে দিয়েছে। পুরো বাড়িটি একটি কসাইখানায় পরিণত হয়ে গিয়েছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, কার্লকে পাওয়া গিয়েছিল ডাইনিং টেবিলে বসে থাকতে। তিনি তখন শান্তভাবে বাইবেল পড়ছিলেন এবং তার সামনে ছিল এক গ্লাস রক্ত মেশানো পানি। পুলিশকে দেখে তিনি কোনো বাধা দেননি, বরং শান্তভাবে বলেছেন, তারা এখন মুক্ত, তারা এখন স্বর্গে আছে। কার্ল কিঞ্জিনের এই মামলাটি সেই সময় পুরো আমেরিকায় আলোড়ন সৃষ্টি করেছিল। বিচারে তাকে পাগল বা উন্মাদ ঘোষণা করা হয় এবং তাকে একটি উচ্চ নিরাপত্তার সম্পন্ন মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি কয়েক বছর ছিলেন এবং নিয়মিতভাবে দাবি করতেন যে তার পরিবারের প্রতি রাতে তার সাথে দেখা করতে আসে। 1918 সালের দিকে, 8 বছর পর, কার্ল সেই হাসপাতালের ভিতরেই রহস্যজনকভাবে মারা যান। এই হাসপাতালের ভিতরে বা অনেকেই মনে করেন তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলেন তিনি অনুশোচনায় মারা গিয়েছেন। কার্ল কিঞ্জিন বিশ্বাস করতেন তিনি তার পরিবারকে হত্যা করে তাদের মুক্ত করেছেন। সে যে মারা গেল এই বিষয় নিয়ে আসলে কারো কিছু বলার ছিল না, যে একটা ব্যক্তি হঠাৎ করে মারা যেতেই পারে, কিন্তু আসলে তিনি কিভাবে মারা গিয়েছিল এই বিষয়টি আপনারা জানলে আরো বেশি অবাক হবেন এবং বুঝতে পারবেন বিষয়টি। হয়তো কার্ল তার পরিবারকে হত্যা করে এবং মনে করেছে তাদেরকে সে রক্ষা করেছে, মুক্ত করেছেন, কিন্তু যখন তাকে নির্জন সেলে বা মানসিক হাসপাতালে রাখা হয় তখন তার সেই বিশ্বাসে ফাটল ধরতে শুরু করে। চিকিৎসকদের মতে তিনি একটা ভয়ঙ্কর রকমের ভিজুয়াল অ্যান্ড অডিটরি একটা বিষয় নিয়ে ভাবতে সে একটা বড় ধরনের রোগে আক্রান্ত ছিলেন। যাই হোক, পরিবারে তিনি দাবি করতেন তার মৃত স্ত্রী ও সন্তানরা সাধারণ মানুষের মতো ফিরে আসেনি। তারা তার সাথে দেখা করতে আসতো বিভৎস চেহারায়, শরীরের চিহ্নিত নিয়ে। কার্ল তার ডায়েরিতে লিখেছিলেন যে তার পরিবার এখন আর তার আপনজন নেই, তারা শয়তানের আজ্ঞাবহ বা জিন বা ভয়ঙ্কর কোনো একটা অপশক্তির রূপ ধারণ করেছে, যারা প্রতি রাতে সে তার শরীরের মাংস খুলে খুলে খাওয়ার ভয় দেখাতো। তিনি যখন ওই মানসিক সেলে ছিলেন। 1919 সালে সেই রাতে কার্লের মৃত্যু 18 সালে কার্লের মৃত্যু যেভাবে হয়েছিল তা চিকিৎসা বিজ্ঞানের চেয়ে অলৌকিক বা অতি প্রকৃত ব্যাখ্যাতেই বেশি মানানসই। সকালে দেখা যায় কার্ল তার ওই সেলের মধ্যে বা মেঝেতে পড়ে আছেন। তার শরীরে এমন কিছু আঁচড় বা কালশিটে ছিল যা কোনো মানুষের পক্ষে নিজের শরীরে করা অসম্ভব। সে তো একটা মানসিক পাগল ছিল। তাকে এক রুমে বা একটা 4 দেয়ালের সেলে আটকে রাখা হয়েছিল। মনে হচ্ছিল কেউ তাকে দেওয়ালে এমনভাবে নিজের ক্ষতি নিজে কেউ করতে পারে না। মৃত্যুর সময় তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের বড় এবং মুখ ছিল আতঙ্কে হা হয়ে থাকা, যেন মৃত্যুর আগ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিল যা সে সহ্য করতে পারেনি বা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। কার্লের সেই সেলটির ভিতর থেকে বন্ধ ছিল এবং সেখানে অন্য কারোর প্রবেশের কোনো সুযোগই ছিল না। সিসিটিভি বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা তখন এতটা ব্যয়বহুল ওই ছিল না, মানসিক রোগী হাসপাতালে ছিল না। তবে পাহারাদাররা জানিয়েছে তারা রাতে কার্লের ঘর থেকে একাধিক মানুষের কথা বলার আওয়াজ শুনতে পেরেছে এবং বাচ্চাদের চাপা হাসি শুনেছেন। লোককথা এটা প্যারানরমাল বিশেষজ্ঞদের মতে কার্লের পরিবার ওদের প্রতিশোধ নিতেই এই ভয়ঙ্কর কিছু হয়ে ফিরে এসেছিল।
বলা হয় যাদের অন্যায়ভাবে হত্যা করা হয় তাদের আত্মা শান্তি পায় না। কার্লের পরিবার তাদের কাছে ফিরে এসেছিল ঠিকই, ভালোবাসা দিতে নয়, বরং তাকে সেই যন্ত্রণা দিতে যা তারা মরার আগে পেয়েছিল। কার্ল সারাক্ষণ শয়তান এবং জিনের কথা ভাবতেন। প্যারানর্মাল বিজ্ঞানে একটি ধারণা আছে যে মানুষ যা তীব্রভাবে বিশ্বাস করেন তা অনেক সময় তার চারপাশের শক্তি সেই রূপ ধারণ করে। কার্লের নিজেদের অপরাধেই হয়তো একটি ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়েছিলেন যা শেষ পর্যন্ত তাকে গ্রাস করে। তো পরিশেষে বলা যায় এই কার্ল কিঞ্জিনের মৃত্যু ছিল তার নিজের কৃতকর্মের এক চূড়ান্ত বিচার। বিজ্ঞানের ভাষায় এটি তীব্র মানসিক যন্ত্রণায় হার্ট অ্যাটাকের কারণে হতে পারে, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করলে মনে হয় তিনি আর তার নিজের তৈরি করা নরকে আটকা পড়েছিলেন, আর তার পরিবারের কাছে অভিশাপ বা ভয়ঙ্কর কোনো কিছু সত্তা হয়ে ফিরে এসেছিলেন তার জীবনের ইতি টানিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এই ছিল ঘটনা, প্রথম ঘটনা দিয়েছিল। আমরা আরও একটি ঘটনায় যাব, আপনারা সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন, আমরা মেইলটি বের করে নেই। আসসালামু আলাইকুম, আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, মানে আপনাদের এই পাঠানো ঘটনা। এই ঘটনাটি স্থান ছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত একটা গ্রামে, যেখানে দিগন্ত জোড়া বিল আর ঘনবাসের অধিপত্য। রাত তখন প্রায় 2:30 এবং নিস্তব্ধতা এতটাই প্রগাঢ় যে নিজের হৃৎপিণ্ড নিজের স্পন্দনের শব্দ নিজের কানেই বাজছে। অবিনাশ বাবু, যিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, সেদিন তার পুরনো পৈতৃক বাড়িতে একা ছিলেন তিনি। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে এসলো এক পরিচিত কণ্ঠস্বর। ঠিক জানালার ওপাশ থেকে কেউ ডাকলো, অবিনাশ, ও অবিনাশ, বাইরে আয় তো একবার। কণ্ঠটি হুবহু তার মৃত বড় ভাইয়ের মতো। সে একই টান, একই গলার গম্ভীর স্বর। অবিনাশবাবু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তার অবচেতন, তার মন বলছে দরজা খুলতে, কারণ প্রিয়জনের ডাক অপেক্ষা করা কঠিন। এই ঘটনাকে 3টি স্তরে আমি যদি বলি তাহলে এর ভয়াবহতা ভালোভাবে আপনারা বিশ্লেষণ করতে পারবেন। নিশির ডাকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি কোনো অচেনা শব্দ নয়, এটি আপনার সবচেয়ে কাছের মানুষের কণ্ঠস্বর নকল করে। এখানে শয়তান আপনার স্মৃতিকে হারিয়ে যেসব ব্যবহার করে, অবিনাশ বাবুর ক্ষেত্রেও তার বড় ভাইয়ের কণ্ঠস্বর ছিল তার কাছে আস্থার প্রতীক। নিশির ডাক সেই আস্থার সুযোগ নিয়ে মানুষের মস্তিষ্কের লজিক্যাল ফিল্টার বা বুদ্ধি বিবর্তিকে স্তব্ধ করে দেয়। বলা হয় নিশির ডাক কেবল একবার বা দুবার দেওয়া হয়। এটি সাধারণত মানুষের মতো বরাবর চেঁচায় না। এই ডাক সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রের উপর আঘাত হানে। অবিনাশবাবু যখন এই ডাকটি শুনলেন, তার শরীর তখন নিজের নিয়ন্ত্রণে ছিল না। একে বলে অডিটরি হ্যালোসিনেশন। এর এক চরম পর্যায়ে যেখানে শিকার অনেকটা ঘুমের ঘোরে হাঁটা শুরু করে বা স্লিপ ওয়াকার মতো আচরণ করে থাকে। নিশির ডাকের নিয়ম হলো এটি আপনার ঘর থেকে বের করে নির্জন কোনো পুকুর পাড় বা বিল বা ঘন জঙ্গলের দিকে নিয়ে যাবে। যতক্ষণ আপনি সাড়া দেবেন না ততক্ষণ এটি আপনার পিছু ছাড়বেন না। কিন্তু একবার যদি আপনি উত্তর দেন বা ফিরে তাকান, তবেই আপনার উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অবিনাশবাবু যখন হাত বাড়িয়ে দরজার খিলটা খুলতে যাবেন,
ঠিক তখনই তার কানে ভেসে এলো বাড়ির পোষা কুকুরের করুণ আর্তনাদ, এরকম করে। ওই একটা শব্দ তার তন্দ্রা কিছুটা আটকালো। তিনি খেয়াল করলেন জানালার কাচের ওপাশে যে ছায়াটি দাঁড়িয়ে আছে তার কোনো মাথা নেই। সেটি আসলে এক দীর্ঘাকার কুয়াশার পিণ্ড, যা মানুষের অবয়ব ধারণ করার চেষ্টা করেছে মাত্র। তিনি বুঝতে পারলেন তিনি যদি আর 1 সেকেন্ড দেরি করতেন তবে তাকে সেই অন্ধকার বিলের দিকে টেনে নিয়ে যাওয়া হতো, যেখান থেকে পরের দিন সকালে কেবল তার ফুলে যাওয়া মৃত দেহ উদ্ধার হতো। নিশির ডাক সবচেয়ে নিঃসঙ্গ মানুষকে আক্রমণ করে। শয়তান যখন, মানে আমরা কিভাবে বুঝবো যে আমাকে নিশি ডাকছে বা কেউ আপনাকে ডাকছে? এই কটা বিষয় বেশি আতঙ্কিত করে মানুষকে। আমি একটু বুঝাই যে নিশির ডাক সব সময় নিঃসঙ্গ মানুষকে আক্রমণ করে। শয়তান যখন পরিচিত রূপে আসে আমরা সতর্ক হই, কিন্তু যখন সে মা বা ভাই এদের কণ্ঠে ডাকে তখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। মানুষের আদিম ভয় হলো অন্ধকার বা অজানাকে নিয়ে। নিশির ডাক সেই অজানাকে পরিচিতির মোড়কে পরিবেশন করে, যা মানুষের মানসিকভাবে আরো বেশি ধ্বংসাশী হয়। এ ধরনের অতি প্রাকৃত ঘটনাগুলো আমাদের শেখায় যে কখনো কখনো আমাদের নিজেদের ইন্দ্রিয় আমাদের প্রতারণা করতে পারে। সবাই এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই রাসেল ভাইয়া ঘটনাটি প্রচার করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সম্পূর্ণ ঘটনা আপনাদের ভালো লেগেছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন, সুস্থ আছেন কিনা, এই বিষয়টা একটু কমেন্ট করবেন। আর ভূত এফএমে কে কতদিন ধরে এইরকম মানে ভূত এফএম ভালোবাসেন আর ভূত এফএম শোনেন, এটাও একটু কমেন্ট করে যাবেন। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমরা আপনাদের জন্য ভূত এফএম যেভাবে উপস্থাপন করছি, আপনাদের এই ভূত এফএম গুলো কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভূত এফএম কি আমরা আরো চালিয়ে নিয়ে যেতে পারবো কিনা, যদি বলেন যে ভাইয়া জি ভূত এফএম ভালো লাগছে, তাহলে আমি চেষ্টা করব আমার দিক থেকে যে আমি এই ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যাব। আপনাদের ভালোবাসাটুকু থাকলে আমরা এইটা সম্পূর্ণ করতে পারবো। দেখুন, আমরা যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, মূলত এই ঘটনাগুলো অত্যন্ত মানে আমি ক্লিয়ার করার চেষ্টা করি এবং আপনারা যেন 2 ঘন্টা ঘটনা অনায়াসে শুনতে পারেন বা 3 ঘন্টা শুনতে পারেন, মানে একটা থমথমে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যেন আপনাদের আমি পাঠিয়ে দিতে পারি। এটাই আমার চাওয়া বা আমার ইচ্ছা এটাই যে আমি আপনাদের মধ্যে একটা গাম্ভীরতার পরিবেশ সৃষ্টি করব, যেই ঘটনাগুলো শুনলে আপনাদের আসলেই অনেক বেশি ভয় লাগবে। আমি আমার চেষ্টাই কোনো ত্রুটি রাখতেছি না। জানেন আপনাদের কেমন লাগে আমার ঘটনাগুলো। আমি ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করছি যাতে আপনাদের কিঞ্চিৎ পরিমাণ বিরক্ত না আসে ঘটনা শুনতে। প্রত্যেকটা ঘটনা ক্লিয়ার অ্যান্ড নয়েজ ফ্রি করি এবং আমি চাই যে আপনাদের এইরকমভাবেই আমি যতদিন আছি আলহামদুলিল্লাহ ভূত এফএমকে চালিয়ে নিয়ে যাব। ভূত এফএম কিন্তু সবার জীবনের সাথে জড়িয়ে যাওয়া একটা বিশেষ একটা এপিসোড বা বিশেষ একটা বিষয়। তো আমি চাই যে এইরকম ভূত এফএমকে আমি আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। আমরা ভূত এফএম এর সাথে যেভাবে কাজ করছি, আমরা প্রতিনিয়ত বাছাই করা সকল, মানে আমি যেগুলো ঘটনা বাছাই করি এই প্রত্যেকটা ঘটনাই স্পেশাল। আপনি এখনই আমার চ্যানেলের ভিতরে যায় দেখেন, যতগুলো ঘটনা আছে আপনাদের মতো মানুষজন সবাই সেই ঘটনাগুলোকে পছন্দ করছে এবং পছন্দ করে। আমার এই লং ভূত এফএম চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো অনেকেই ভালোবাসে অনেক, কারণ এই ঘটনার পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম। আমাদের সারাদিন ধরে কাজ করে আমরা একটা সুন্দর ঘটনা উপস্থাপন করি আপনাদের সামনে, শুধুমাত্র এই ভূত এফএমকে টিকিয়ে রাখার জন্য। আপনারা যদি আমাদের এই ভালোবাসাটুকু বা আমাদের কষ্টের দাম ভালোবাসাতে দেন, তাই আমি বলবো এর উপর আর কিছু হয় না। এই যে যেভাবে সময় দিয়ে আপনারা ঘটনাগুলো শুনছেন, এই যে এত মানুষ ঘটনাগুলো শেয়ার করে, কারা শেয়ার করে আমি এই বিষয়টিও বলবো। তবে যারা শেয়ার করে আমি তাদের প্রতি আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর কেননা আমি এইরকম আপনাদের যে ভালোবাসা পাবো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্ম, তাকেও ধন্যবাদ যে এইভাবে সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের ঘটনাগুলো বা আপনাদের ঘটনাগুলো বা বাছাই করা সকল ঘটনাগুলো সবার মাধ্যমে যারা ভূত ফিল্ম ভালোবাসেন সবার কাছে পৌঁছে দিতে পারি। তো সেটাই চাওয়া। আর শেয়ার, এত যে শেয়ার হয়, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শেয়ার কেন হয়। ভাই, আমরা আগে আজ থেকে ধরতে গেলে 10 বছর আগে বা 12 বছর আগে আমরা এই ভূত এফএমকে শুনতাম। মানে কখন ভূত এফএম হয়, বৃহস্পতিবার মানে একটা ভূতের একটা রাত বলে আমরা মনে করতাম। আমরা সবাই মিলে বন্ধু বান্ধব যে যেখানে আছি সবাই মিলে আমরা একত্রিত হইতাম, হয়ে ওই যে পুরোনো আমলের রেডিওতে আমরা শুনতাম, আপনার হচ্ছে যে ক্যাসেটওয়ালা ফিতা বা রেডিও, এখানে আমরা শুনতাম যে একজন ঘটনা বলে। তো যাই হোক, সেই ঘটনাগুলো সবাই মিলে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতাম, সবাই মিলে শুনতাম। এমনও হয়েছে শীতের ভিতরে আমরা পুকুর পাড়ে বসে 4-5 জন বন্ধু বান্ধব মিলে পুকুর পাড়ে একটা মাচাং বা খাট যেটাই বলেন বাঁশের, সেটাতে বসে আমরা এই ঘটনাগুলো শুনতাম। তো সেখান থেকে আর কি এই পর্যন্ত আমরা ভূত এফএম ছাড়তে পারিনি। যারা ওই সময় ভূত এফএমের মজা পেয়েছিল তারা আজ পর্যন্ত আমি মনে করব এরা ভূত এফএম ছাড়তে পারবে না। ভূত এফএম এতটাই আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে যে এই ভূত এফএমকে ছাড়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। ওই যে 4-5 জন বন্ধু বান্ধব মিলে আমরা শুনছি বা আপনারাও শুনেছেন, সেই বন্ধু বান্ধবগুলো তো এখন আর আপনাদের সাথে নাই। তারা সবাই তাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত, যেমন আমিও পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত, তারাও ব্যস্ত। তো তাদের কাছে আমি এই ঘটনা, যদি সুন্দর একটা ঘটনা, পছন্দ মতো ঘটনা পাই, তো সেই ঘটনা তো অবশ্যই তাদেরকে শোনানোর আহ্বান করব। ঠিক তেমনই এই মানুষগুলো শেয়ার করে তাদের প্রিয় ব্যক্তিদের কাছে, যারা আগে একসাথে ভূত এফএম শুনতেন কিন্তু এখন অনেক দিন হয়ে যায়, অনেক বছর হয়ে যায়, তাদের সাথে দেখাও হয় না। তো আমি আপনাকেও বলছি, যদি আপনার এইরকম কোনো ফ্রেন্ড থাকে যাদেরকে মিস করেন, তাদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে যাবেন যদি আপনাদের ঘটনা ভালো লাগে। আর যদি একান্তই ঘটনা ভালো লাগে তাহলে তার কাছে সরাসরি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যেখানেই হোক ঘটনাগুলো শেয়ার করে দেবেন, যদি সেও ভূত এফএম ভালোবাসে। আমি একটা জিনিস নিয়োগ করেছি যে আমি এই ভূত এফএমকে যেভাবেই হোক অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, যদি আপনাদের এরকম ভালোবাসা পাই। তো ভূত এফএমকে আমি অলওয়েজ ভালোবাসি। এই জন্য ভূত এফএম ভালোবাসা জাগ্রত করে রাখার জন্য এই যে যতগুলো ঘটনা আজকে শুনেছেন, আজকে অনেকগুলো অতিথির ঘটনা আছে, প্লাস আফরান ভাইয়ের 2টি ঘটনা আছে। কারণ গতকালকে আমাকে বলেছিল যে ভাইয়া আপনি যদি আফরান ভাইয়ের ঘটনা দিতেন ভালো লাগতো। তো আফরান ভাইয়ের ঘটনাও দিয়েছি, একটা অতিথির ঘটনার পরে, একটা ফরেস্ট অফিসারের ঘটনার পরে একটা আফরান ভাইয়ের ঘটনা দিয়েছি। তো আফরান ভাইয়ের ঘটনায় একটু অনেক কষ্ট করে যতটুকু ক্লিয়ার করতে পারছি। নেক্সট দিন থেকে যদি শুনতে চান তাহলে ভালোভাবে ঘটনা দেওয়া হবে। অনেকেই ডক্টর আলিফ, বাবু ভাইয়া, জোনায়েদ ভাইয়া, হাফেজ মঈনুদ্দিন ভাইয়া, আরো সাবিত আলমের কথা তো বলাই যায় না। সাবিত আলম ভাইয়ের ঘটনাও খুব কম নিয়ে আসা হয়েছে। তো সাবিত আলম ভাইয়ের ঘটনা সবাই বেশি পছন্দ করছেন ইদানিং। তো অনেকের রিকোয়েস্ট আছে যে সাবিত আলম ভাইয়ের ঘটনা নিয়ে আসেন। তো আমি চেষ্টা করব। আমি গতকালকে বাবু ভাইয়ের একটা, আফরান ভাইয়ের একটা, আলিফ ভাইয়ের একটা, রাসেল ভাইয়ের একটা, সাবিত আলম ভাইয়ের একটা, হাফেজ মহিউদ্দিন ভাই মিলে একটা সুন্দর একটা এপিসোড আপনাদের উপহার দিব। তো সে পর্যন্ত আপনারা, আমি আশা করি যে ঘটনাগুলো শুনবেন। তো আজকের মতো এখানে বিদায় নেই। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটি আমাদেরকে মেইল করে পাঠাবেন। আমরাও প্রত্যেকটা বাছাই করা ঘটনার মাঝখানে শেষে প্রথমে আপনাদের ঘটনা দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই, আপনার ঘটনা পাঠান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।